জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জন্য স্বর্ণজয়ীদের সম্মাননা। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অন্তঃসত্ত্বা ও গর্ভের শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল রোফাইলাক। যমুনার অনুসন্ধানের নাটোরগুরু শনাক্ত। না ভাইজান না, আমি এটা নকল করি, প্লিজ আমরা আসেন একটু কথা বলি এদিকে। আমি আগে করতাম, এখন করি। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। আমার তো মনে হচ্ছে না যে সুবিধা হবে। এখন বাকি পরবর্তী অবস্থায় কি হবে সেটাই বুঝতে পারবো। ফুয়েল কার্ড নেওয়ার জন্য 8:30 থেকে এসে দাঁড়ায় আছে। এবার ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনীর হামলা। ইসরায়েল সহ মার্কিন দোসরদের উপর পাল্টা হামলা। ইরানের তেল চাই, রাগঢাক না করেই বললেন ট্রাম্প। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পেশাদারিত্ব বজায় রেখে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য কাজ না করার আহ্বান জানান ক্রীড়াবিদদের প্রতি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান। পরে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তুমি স্ক্রিপ্টটা দেখো না, তুমি অনুভূতির কথা বলেছো তো, তুমি নিজে থেকে বলো। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয়, এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও বক্তৃতা দিলে আমি এখনো নার্ভাস। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্যই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। একই সাথে বলেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স 4 মাস পর পর পুনর্মূল্যায়ন করা হবে। বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ?
এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসেন শাহিদ। বিস্তারিত তার প্রতিবেদনে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়া দিতে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে হন মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। তো এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর 1 মাসের ঘাটতি থাকার জন্য হামের প্রাদুর্ভাব হতে পারে না। 1 মাসের টিকা যদি না দেওয়া হয় সেটা তো 15 মাসে দিতে হবে না, 16 মাসও দিতে পারবে। হ্যাঁ, সেটা তো কভার হয়ে গেছে। আমরা ক্যাম্পেইনের টিকাদানকে সফল করে ফেলবো, দেখবেন যে হামের প্রাদুর্ভাব কমে আসবে। গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল এবং একই সময়ে আমরা এটাও শুনছি যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। এখন আমার প্রশ্ন জাগছে যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট, এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের। এতে করে টাইফয়েড, ডায়রিয়া কিংবা অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ে, এতে মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আরও সচেতন হতে হবে, কারণ রাষ্ট্রযন্ত্র যখন অসচেতন হয়ে পড়ে তখন অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশজুড়েই হাম সংক্রমণের সংখ্যা, সে খবরই জানবো। সহকর্মী কলিড তালুকদার যুক্ত হচ্ছেন পাবনা থেকে। কলিড, একটু জানাবেন, আপনি পাবনায় আছেন, পাবনা সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, সেই সঙ্গে পুরো বিভাগ জুড়েই আসলে এই সংক্রমণের মাত্রাটা কতটা বেড়েছে? স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কি ধরনের নির্দেশনা এসেছে, প্রস্তুতি কি আছে, একটু জানাবেন বিস্তারিত। কিছুক্ষণ আগে পাবনা জেনারেল হাসপাতালে ছিলাম, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে। আসলে পাবনায় যে হামের যে অবস্থাটি সেটি যদি বলি, গত 24 ঘন্টায় পাবনাতে 8 জন ভর্তি হয়েছে এবং বর্তমানে 25 জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুধু শিশু নয় এবং বয়স্করাও কিন্তু এই হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। আমার সঙ্গে
ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে, আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই প্রাদুর্ভাবটা কেন এই সময় বৃদ্ধি পেলেন। চিকিৎসকরা যেটা বলছেন, আসলে তারা এখন কেস স্টাডি করছে যে কি কারণে তারা যে সকল শিশু আক্রান্ত হয়েছে তাদের মার টিকা নেওয়া ছিল কিনা, এই সকল বিষয়গুলো হিস্ট্রিগুলো কিন্তু আসলে তারা জানতে চাচ্ছে এবং জানার পরেই তারা আসলে বলতে পারবে যে আসলে কি কারণে হঠাৎ করে এই প্রাদুর্ভাবটা হলো। আর আসলে পাবনাতে এখন পর্যন্ত কারো পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেনি হামে, তবে দুজন মারা গিয়েছে, যে দুজনের বাড়ি পাবনাতে, তারা ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং সিভিল সার্জন এবং পাবনা জেনারেল হাসপাতালের পরিচারক সহ সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে যে এইটা হঠাৎ করে কেন এই বিষয়টি হামের প্রাদুর্ভাবটা বৃদ্ধি পেলেন। সিভিল সার্জনের কাছে আমাদের জানার ছিল যে আসলে টিকার কি অবস্থা। সিভিল সার্জন অফিস থেকে বলছে টিকাও আসলে রয়েছে, তবে তাদের এখন মূল যেটি বিষয় সেটি হলো কি কারণে হঠাৎ করে এই হামের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে, সেটি তাদের এখন দেখবার বিষয়। জি, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী কলির তালুকদার পাবনা থেকে। ইউনিসেফের মাধ্যমে হাম সহ 6 রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহেই আসছে, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন দ্রুত টিকা আনা হচ্ছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এসব কথা জানান। দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ, আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল জানান, সরকার এই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবার অনুসন্ধান। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি। ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন কেনা যায় কিনা। এবার যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি। দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি, চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। নষ্ট হবে তো। আমি একটু কথা বলতে দেন। এখানে যদি এটা জিনিস আসল হয় তাহলে আপনি লুকানোর কি আছে? এক মিনিট। জিনিস আসল হলে লুকানোর কি আছে? বের করেন, একটা বের করেন। আপনি সমিতির অফিসে আসেন। না, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। কোথা আপনি সমিতির অফিসে আসেন, আমি করতেছেন কেন? এটা কোথা থেকে নিয়ে আসেন? আমি মিটফোর্ড থেকে আনছি ভাইয়া। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি। দাম 4,500 টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি, কোম্পানি নাম রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। এই কোম্পানির লোকেরা দিয়ে গেছে। কোম্পানির লোককে আসে মাঝে মধ্যে। যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে কোম্পানির রিসিট দেখান। স্যার দেখাচ্ছি। মানি রিসিট দেখতে চাইলে বদলে গেল উত্তর। এবার বলছেন কিনেছেন মিটফোর্ড থেকে। হাসান ভাই, এটা ভাউচার দেখান। না, এটা আমার কাছে ভাউচার নাই। হ্যাঁ, আমার কাছে এটার ভাউচার নাই। আপনার দোকানে এটা আসলো কিভাবে? কারণ এই ইনজেকশন এখন আর আমদানি হচ্ছে না। কিউআর কোড আছে মোড়কে, স্ক্যান করলে আসলো না কোনো তথ্য। লেখা ডিড নট ম্যাচ দ্য ডকুমেন্টস, অর্থাৎ ইনজেকশনটি পুরোপুরি নকল। আমরা ক্রয় করব না, এটা দেখে শুনে তারপর আমরা করব। এগুলা কি করবে? এগুলার বিক্রি করব না। যাওয়া যাক গায়ে লেখা আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা নিউ স্কাটনের হাবিব সেন্টারে। সাফ জবাব, তারা আর আমদানি করছেন না রোফাইলাক ইনজেকশনটি। এই প্রোডাক্টটা নকল প্রোডাক্ট, এর আগেও তো বিভিন্ন জায়গায় ধরা গেছে। এটা আমাদের প্রোডাক্ট না, বা ইন্টারন্যাশনাল এজেন্সি এই প্রোডাক্ট আনে না এই মুহূর্তে। জাস্ট কর্পোরেশনও একসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত এই ইনজেকশন, তাও বন্ধ 2021 সাল থেকে। এই দুই প্রতিষ্ঠানের বাইরে নতুন করে ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে জনতা ট্রেডার্স।
ইউএস মার্কেটে শর্টেজ থাকার কারণে একটা সময় পর্যন্ত ইউএস থেকে এক্সপোর্টটাও রেস্ট্রিক্টেড ছিল। সো যার কারণে এখনও পর্যন্ত প্রোডাক্টটা আমরা বর্তমানে অ্যাভেলেবেল করতে পারছি না। আমরা চেষ্টা করছি একটা স্পেশাল পারমিশনে কিছু প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল করার। তার মানে কমপক্ষে 2.5 বছর ধরে আমদানি হচ্ছে না হিউম্যান এনটিডি ইনজেকশন। যদিও জরুরি ওষুধটি প্রয়োজন পড়ছে প্রতিদিন, কিনতে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রূপাইলা অনেক দিন যাবত সাপ্লাই নাই, বাজারে যা আছে এগুলো সব 2 নম্বর। ডক্টর তো লিখতেছে, আমরা দিতে পারছি না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের একটু তদারকি করা উচিত। এই রকম একটা ইমার্জেন্সি ওষুধ যদি আপনার না থাকে তাহলে মানুষ কোথায় যাবে বলেন। বছরে হিউম্যান এনটিডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের চাহিদা কম বেশি 50,000। কোনো নেগেটিভ রক্তের গ্রুপের নারী যখন পজিটিভ রক্তের গ্রুপের সন্তান ধারণ করবে কিংবা প্রসব করবে, তার পরপরই মাকে কিন্তু এই ইনজেকশনটি দেওয়া হতে পারে। না হলে এই সন্তান গর্ভকালীন সময়ে হাইড্রোপস নামে একটা রোগে আক্রান্ত হয়। সেই রোগটির কারণে এই সন্তান গর্ভে মারা যেতে পারে অথবা জন্মের পর মারা যেতে পারে। শিশুর প্লাটিলেট কমে গেলেও এই ইনজেকশন দিতে হয়। এই যেমন 5 বছরের শিশু আনান হাসপাতালে ভর্তি হয় 5,000 প্লাটিলেট নিয়ে। চিকিৎসকের প্রেসক্রিপশনে অনেক কষ্টে সংগ্রহ করা যায় একটি। আনানের বাবা জানেন না তা আসল না নকল। আমার এই বাচ্চাকে আমি কিভাবে রক্ষা করব, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে আমি আল্লাহর কাছে অনেক ইয়ে করছি। বাজারে হিউম্যান এনটিডি ইনজেকশনের নকলের অভাব নেই, তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে একেবারে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে এই ইনজেকশন কিনেছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ইনজেকশনটি নকল। অর্থাৎ সরাসরি কোম্পানির প্রতিনিধির কাছ থেকেও এমন জীবন রক্ষাকারী ইনজেকশন কিনেও যদি নকল পেতে হয়, তাহলে রোগীরা যাবেন কোথায়? আদ্দিন হাসপাতালে এই ইনজেকশন সরবরাহ করতেন আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেডের কর্মকর্তা পনিরুজ্জামান। পরে চাকরি চলে গেলে ঠিকানা বদলে বিভিন্ন হাসপাতালে নকল ইনজেকশন সরবরাহ করতে থাকেন তিনি। পনিরুজ্জামানের ধানমন্ডি সেন্ট্রাল রোডের অফিসে গিয়ে পাওয়া যায়নি তাকে, বদলে ফেলেছেন ঠিকানা। এখন তারা এই বাসা ছেড়ে দিচ্ছে, এখন থাকে না। এক পর্যায়ে হাতে আসে পনিরুজ্জামানের বাড়ির ঠিকানা। কেয়ারটেকার জানান এই নামে কেউ থাকেন না সেখানে। কিছুক্ষণ পর পাশের ভবন থেকে নামেন এক ব্যক্তি, পরিচয় দিলেন মিঠু হাওলাদার নামে, করেন মাছের ব্যবসা। আপনার নাম কি? মিঠু। মিঠু জি। পুরো নাম কি? মিঠু হাওলাদার। এক পর্যায়ে জানালেন তিনি আসলে পনিরুজ্জামান, এখানে থাকেন ভিন্ন নামে। হিউম্যান এনটিডি ইনজেকশন নকল করছেন? না ভাইজান, না, আমি নকল করি না, প্লিজ আপনি আসেন একটু কথা বলি এদিকে। আমি আগে করতাম, এখন করি। কোথায় এই নকল ইনজেকশন তৈরি হয় তা জানতে চাইলে সটকে পড়ার চেষ্টা করেন পনিরুজ্জামান। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ইন্টারন্যাশনাল এজেন্সির আমদানির অনুমতি বাতিল করে তা দেয়া হয়েছে আরেক প্রতিষ্ঠানকে। তবে কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে জানেন না তারা। ওনারা তো মার্কেট ডিমান্ড চিন্তা করে প্রোডাক্টটা আনেন এবং বিতরণ করেন। এখানে সরাসরি আমাদের ইন্টারভেনশন নাই। আমরা যদি কোনো কারণে জানতে পারি যে বাজারে স্বল্পতা আছে, প্যাশেন্ট ডিমান্ড আছে, ওইটা জানার উপর ভিত্তি করে তখন তাদের অন্তত জিনিসটা যাতে পর্যাপ্ত আনতে পারে, বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পারে, তাদেরকে তাগিদ দেই। হিউম্যান এনটিডি ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় মানুষের রক্ত থেকে। দেশের কোনো প্রতিষ্ঠান এটি উৎপাদন না করায় আমদানি করতে হয়। এই ইনজেকশনটি এই মুহূর্তে বাজারে যত আছে সবই নকল। অর্থাৎ টাকা দিয়ে নকল ইনজেকশন কিনছেন রোগীরা, যে ইনজেকশন অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের জীবন বাঁচায়। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক হলে এরকম জীবন রক্ষাকারী ওষুধ দিনের পর দিন নকল হয় আর তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে বিপাকে পড়েছেন চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে, তবে রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে রেশনিং করে অকটেন দেওয়া হচ্ছে। স্টেশনটিতে মোটর বাইকে 5 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। রিজার্ভও অল্প একটু ছিল। আমি অনেক দূর থেকে আসতে একেবারে এই নিউ মার্কেটে পাম্প ঘুরছি, নিউ মার্কেট 2টা ঘুরিয়া ওইদিকে
পাম্প বন্ধ, আজিমপুর থেকে আসছি। আমার তেল নাই, এই জন্য তেল নিতে আসছি। তেল একদম শেষ হয়ে গেছিল, 600 টাকার তেল পেলাম 2 ঘন্টা পরে। আমার অফিস যাইতে প্রতিদিন আমি ঈদের আগে নিচ্ছি, তো এখন একদমই নাই, তো ভাবলাম যে নিয়ে যাই 5 লিটার আর কি। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদেরও দাবি, ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এখন পর্যন্ত পাম্পের কোনো লোকের দেখা সাক্ষাৎ নেই, এই কারণে আবার ফেরত যাচ্ছি। তেল তো নাই বললেই চলে, আমাদের আসি লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, আবার বিরক্ত হয়ে ঘুরিয়ে যাওয়া লাগে। আজ 3 দিন যাবো তো যে গাড়ি দেখেন, ওই যে ওখানে রয়েছে মুরগির খাদ্য লোড নিয়ে বসে আছি, আজ পর্যন্ত তেল পাচ্ছি না। বাগাবাড়ি থেকে আজ 3 দিন ধরে আমাদের তেল দিচ্ছে না, 3 দিন ধরে আমাদের পাম্প বন্ধ হয়ে আছে। 5000 অকটেন চেয়েছিলাম, 9000 ডিজেল পেয়েছি আর 2000 অকটেন পেয়েছি। আমাদের মুদিখানার দোকানের সঙ্গে বিক্রি করি, এখন পাচ্ছি না, তাই মানুষ এসে টপ নিয়ে এসে, কৃষক এসে ফেরত যাচ্ছে। একটু সাতক্ষীরায় যেতে চাই সহকর্মী আকরামুল ইসলামের কাছে। আকরাম, জানাবেন তেল নিয়ে যে তেল ইস্মাতির কাণ্ড চলছে, সাতক্ষীরায় তার প্রভাব কতটা? গ্রাহকদের, যাদের নিত্য এই তেলের প্রয়োজন, বিশেষ করে বাইকারদের, তাদের নিশ্চয়ই সেই দীর্ঘ লাইনে ভোগান্তির কথাটা তারা কিভাবে জানাচ্ছেন, এবং স্টেশন কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিতে পারছে কিনা, তাদের কাছে কোনো সুখবর আছে কিনা? যেমনটি বলছিলেন যে তেল নিয়ে তেলেসমাতি যে কারবার, সেটি চলছে আমাদের সাতক্ষীরার ফিলিং স্টেশনগুলোতে। জেলা প্রশাসন বলছে সাতক্ষীরা জেলার 29টা ফিলিং স্টেশন রয়েছে এবং সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু আজকে তেল সরবরাহ হচ্ছে না। হাতে গোনা কয়েকটি পেট্রোল পাম্পে থেকে তেল সরবরাহ করা হচ্ছে। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে এবং যেগুলোতে তেল সরবরাহের কথা আগে থেকেই জানানো হয়েছিল। এবং আমি যে শহরের এবি খান পেট্রোল পাম্পে রয়েছি, এখানে অনেক গ্রাহকের সঙ্গে আমরা কথা বলে জেনেছি ভোর রাত 5টা থেকে কিন্তু অনেকেই এই পাম্পে এসেছিলেন এবং তারা বেলা এখান থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে এই পাম্পে মূলত তেল দেওয়া শুরু করেন পাম্প কর্তৃপক্ষ, এবং সেই পর্যন্ত কিন্তু তারা তেল পাননি। এবং যে ভোগান্তি, মানুষদের সীমাহীন ভোগান্তি বলা যায়। এবং এই যে লাইনটি আপনি দেখছেন, এই লাইনটি কিন্তু 1 কিলোমিটার জুড়ে এইভাবে এই লাইন রয়েছে এবং বাইকাররা অপেক্ষা করছেন কখন তাদের সেই বাইকে কাঙ্ক্ষিত তেলটি পাবেন। এবং এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আজকে তারা 3000 লিটার পেট্রোল, 3000 লিটার অকটেন এবং 9000 লিটার ডিজেল তারা মজুদ পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা সরবরাহ করছেন। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সরবরাহ করা হবে। পাশাপাশি যে সকল পাম্প তেল সরবরাহ করছে না, তারা বলছেন যে তারা তেল পাওয়ার পর সে সরবরাহ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরও একটু পৃথক ঘটনা ঘটেছে আমাদের সাতক্ষীরায়। ভোর রাতে 7000 লিটার পেট্রোল নিয়ে যাওয়ার মানে খুলনা থেকে দেবহাটা উপজেলার পারুলিয়ায় একজন ব্যক্তি পর্যায়ের ডিলার নিয়ে যাচ্ছিলেন এবং সাতক্ষীরা শহর থেকে জনতা সেটি আটক করে সেই তেলবাহী ট্যাঙ্কারটি, এবং সেটি বর্তমানে সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে এবং সেটির ভ্রাম্যমাণ আদালত করার একটি প্রস্তুতি চলছে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বেলা 12:30টার দিকে নিউ মার্কেট এলাকার একজন ব্যক্তি, সে বোতলে তেল বিক্রি করার সময় হাতে নাতে বিজিবি তাকে আটক করে এবং তাকে 2 মাসের কারাদণ্ড প্রদান করেছে এবং 5000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পেট্রোল পাম্পে যখন তেল দেওয়া হচ্ছে তখন গ্রাহকদের মাঝে হাতাহাতি ঘটনা ঘটছে, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে এবং গ্রাহকদের অভিযোগ প্রশাসনের এ ব্যাপারে উদাসীন, তাদের কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না। তবে প্রশাসন ভিন্ন কথা বলছেন, তারা বলছেন যে সরকারের যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার যে কথা রয়েছে তারা সেটির কার্যক্রম চলমান রেখেছেন এবং ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং বিজিবির উপস্থিতি বুঝতেই পারছি তারাও তৎপর রয়েছে। অনেক ধন্যবাদ সহকর্মী আকরামুল ইসলাম। জ্বালানি তেল সংকটের ধাক্কা লাগতে পারে বিদ্যুৎ উৎপাদনেও। শুধু ফার্নেস অয়েল আমদানিতে দেরি হলে এবার গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার। সভাপতি জানালেন ফার্নেস অয়েলের চলমান মজুদ দিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দেওয়া যাবে।
এরপর চাহিদা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি এখনও নেই, জানাচ্ছেন তৌহিদ হোসেন। অপরিশোধিত তেল বা ক্রুড পরিশোধনের পর যে ভারী ও কালো পদার্থ তৈরি হয় সেটি ফার্নেস অয়েল নামে পরিচিত। বাংলা ভাষায় অনেকে এটিকে গাদ হিসেবেও চেনেন। দেশে ডিজেলের পাশাপাশি এই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় ভাড়ায় চালিত কেন্দ্রে। বিদেশি রিফাইনারিতে পরিশোধনের পর এই তেল পাওয়ার প্ল্যান্টের জন্য আমদানি হয়। ফার্নেস অয়েলের চাহিদা বছরে প্রায় 40 লাখ টন। কিন্তু এই তেল আমদানিতেও বিপত্তি বাঁধিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। যুদ্ধ শুরুর পর থেকে প্রতি টন ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে $900 আশপাশে, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় $300 বেশি। মূল আমদানি সিঙ্গাপুর থেকে হলেও ইদানিং সেখানে ঘাটতি আছে। হরমুজ প্রণালীর কারণে বেগ পেতে হচ্ছে সৌদি আরব, কাতার ও আরব আমিরাত থেকে আনতেও, যা সার্বিক ধাক্কা লাগছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে। বলা হচ্ছে এখন পর্যন্ত 3.5 লাখ টনের মতো ফার্নেস অয়েল মজুত আছে, যা দিয়ে কেন্দ্র চালানো যাবে এপ্রিলের কিছু সময়। এটা হয়তো আমরা খুশি হতে পারি যে হ্যাঁ এপ্রিল পর্যন্ত আমার কাভারেজ আছে, বাট এটা খুশি না, এটা অবশ্যই একটা সিরিয়াস হলে একটা মানে দুঃসংবাদ। বিকজ এরপরে তো আমাদের তেল নাই, এরপরে তো আমরা প্রডিউস করতে পারবো না। এবং আজকেও যদি গভর্নমেন্ট আমাকে টাকা দেয়, 40 ডেজ লাগবে আমাকে তেল ইম্পোর্ট করতে। যখনই এটা 16,000 মেগাওয়াট লেভেলে হলো ইলেকট্রিসিটি কনজামশন রিকোয়ারমেন্টটা চলে যায়, গভর্নমেন্ট আমাদের থেকে 3 থেকে 3,500 মেগাওয়াট এইচএফও প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি নেয়। তো এই পুরোটাই আমরা দিতে পারবো। দ্যাট মিনস 3,000 মেগাওয়াট কিন্তু লোডশেডিং হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই উৎপাদন মূল্যে বিদ্যুৎ বিক্রির চাপ দিচ্ছে বিদেশি ঋণদাতারা। বাড়তি দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনে চলমান সংকট সামাল দেওয়া কঠিন। এ অবস্থায় ফার্নেস অয়েলের দাম বেড়ে গেলে স্বভাবতই চাপ পড়বে ডলারের রিজার্ভে। জোরালো হবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রশ্ন। অর্থনীতির এই ধাক্কা কি সামাল দেওয়া সম্ভব? যতক্ষণ পর্যন্ত বাড়তি ডলার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি জ্বালানি আমদানির জন্য মূল্য বৃদ্ধি করে আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং সেই জায়গাটা থেকে যেটা হতে পারে, এই মুহূর্তে বিপিসি তার অর্থ দিয়েই কিন্তু পরিশোধ করতে পারে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রী মহোদয় বলেছিলেন যে সরকার ভর্তুকি দিচ্ছেন 163 কোটি টাকার মতো। প্রকৃতার্থে এটা কোনো ভর্তুকি না, কেননা বিপিসি বছর বছর লাভ করছে, কিন্তু লাভের টাকাটি সরকার নিয়ে নেয়। আগামী 2 মাসের মধ্যে ডিজেল, জেট ফুয়েল ও অকটেনের পাশাপাশি 50,000 টন ফার্নেস তেল আমদানি করতে চায় সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের হার বেড়েছে, এমনটা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের পর ব্রিফিং করেছে যাত্রী কল্যাণ সমিতি। সেখানে জানানো হয় এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 8%-এর বেশি। 346টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 351 জন, আহত 1046 জন। দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি 27% মোটরসাইকেলের সম্পৃক্ততা মিলেছে। এরপরই ছিল ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস। মোট দুর্ঘটনার 43%ই ঘটেছে জাতীয় মহাসড়কে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরেছে। যাত্রী কল্যাণ সমিতির দাবি, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। নিহতের সংখ্যা যেটা বলছি, এটার সঙ্গে বাস্তবের সাথে আকাশ পাতাল ফারাক আছে, আমি এই প্রতিবেদনে বলছি। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন বন্ধ করা, পর্যাপ্ত পরিমাণে আলোকসজ্জার ব্যবস্থা করা, পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা, মালিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনিশ্চিত করা। মালিক সমিতি বেষ্টিত যতদিন সরকার থাকবে ততদিন সরকার বিব্রত হতে থাকবে। সংসদ ভবনে যেতে চাই, সেখানে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেসব নিয়েই জানবো এবং সেই সঙ্গে অধিবেশনও শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হচ্ছেন। শাকিল, অধিবেশন হতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে আবারও কিছুক্ষণ পরপরই। কি বিষয়ে আজকের অধিবেশনের কর্মসূচিতে থাকছে সেসব একটু জানাবেন। সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হয়েছে রবিন, মূলত সংসদ সদস্যদের যে বাসা, সেই বাসা বরাদ্দ বিষয় নিয়ে আগামী 10 এপ্রিলের মধ্যে যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরকে যেই সরকারি যে বাসা দেওয়ার কথা, সেটি বরাদ্দের কাজ শেষ করার কথা বলা হচ্ছে এবং সেই চেষ্টাই করা হচ্ছে। এছাড়া সাউন্ড সিস্টেম নিয়ে গত কয়েকদিন ধরে, বিশেষ করে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। সকল পক্ষ থেকেই মূলত সাউন্ড সিস্টেম নিয়ে অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই বিষয় সরকার যে সংসদীয় কমিটি, অর্থাৎ সংসদ কমিটি, সেই সংসদ কমিটির পক্ষ থেকে মূলত একটি কমিটি করা হয়েছিল এবং তারা সেখান থেকে একটি তদন্ত কমিটি করেছেন, যারা আগামী 2 এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দিবেন, অর্থাৎ কী কারণে এই সাউন্ড সিস্টেমের জটিলতা তৈরি হয়েছে সেটি তারা বের করবেন। এছাড়া বর্তমান যে সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেমে যেন কাজ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে চিফ হুইপ তিনি জানিয়েছেন এবং তিনি বলছিলেন মূলত গত কয়েকদিন তারা যেই
সমস্যার সম্মুখীন হয়েছেন সেটি নিয়ে তারা আলোচনা করেছেন এবং আলোচনা থেকে একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে, নতুন সাউন্ড সিস্টেম যদি বসানো হয় সেক্ষেত্রে সেটি সময় সাপেক্ষ, ফলে সেটি এখন করা হচ্ছে না। যেটি আছে সেটি বিদ্যমান যেটি আছে সেটি কীভাবে উন্নত করা যায়, কীভাবে সংকট মোকাবেলা করা যায় সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এর বাহিরে যদি বলি যে এরই মধ্যে যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে করে তারা ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ 3টা নাগাদ সংসদ অধিবেশন শুরু হবে। আজকে সংসদ অধিবেশনে যে কার্যতালিকা রয়েছে, কার্যসূচি রয়েছে তাতে 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা যেমন বলা হবে, তেমনি গতকালকে যেসব বিষয় মুলতবি ছিল সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আর ছোট্ট করে যদি বলি আপনাকে, মূলত আজকে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর প্রশ্নোত্তর পর্ব রয়েছে, যেখানে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এইসব বিষয় নিয়ে মূলত প্রশ্ন উত্তর করবেন। অর্থাৎ যেসব বিষয় নিয়ে যেসব সদস্যদের প্রশ্ন রয়েছে তারা মন্ত্রীর কাছে সেই প্রশ্ন করবেন এবং মন্ত্রীরা সেই বিষয়ে তাদের উত্তর জানাবেন। এবং অনেক জায়গা সংসদীয় এলাকায় যেই সংকট সমস্যা রয়েছে মন্ত্রণালয় সংক্রান্ত সেসব বিষয় নিয়ে তারা তাদের সমাধানের পথ খুঁজবেন। এই কিছুক্ষণ আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মূলত আরেকটি বিষয় স্পষ্ট করা হয়েছে, এই সংসদ এলাকায় যে পানির পাম্পের যে পানির ঘাটতি রয়েছে, অর্থাৎ যে সাপ্লাই হয় তা বাড়ানোর জন্য নতুন পাম্প নির্মাণ, সেই সঙ্গে হাসপাতাল নির্মাণ এবং আইসিইউ অ্যাম্বুলেন্স যেন সরকার দেয় সেরকম একটি দাবি সংসদীয় যে কমিটি সেই কমিটি এই পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, যেটি অনেক ধন্যবাদ সহকর্মী আরিফিন শাকিল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। দুপুর 12টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি জানাজায় অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যরা। এ সময় মরহুমার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিরোধী দলীয় নেতা, বিএনপি মহাসচিব ও ডেপুটি স্পিকার। পরে রাষ্ট্রপতির পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর প্রতিনিধি, সংসদের স্পিকার, হুইপ বিরোধী দলীয় নেতা। অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল 78 বছর। তিনি স্বামী, 2 ছেলে এবং 1 মেয়ে রেখে গেছেন। শনিবার সকাল 11:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। এখন এসে তারা বলছেন এই আইনগুলো ল্যাপস হয়ে যাবে, নতুন করে পুনর্বিবেচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে। আমরা মনে করি দিস ইজ ডিসরিগার্ড টু দি হোল রিফর্ম প্রসেস, দিস ইজ অলসো ডিসরিগার্ড টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শুরু হলো বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার উদযাপন প্রস্তুতি। অনুষদে জয়নুল গ্যালারিতে আয়োজন উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। এবছর আনন্দ শোভাযাত্রার মোটিভ তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে চারুকলা অনুষদের 71তম ব্যাচ। উদ্বোধনী দিনে চারুকলার বকুলতলা হতে আনন্দ মিছিল করবে অনুষদের শিক্ষার্থীরা। বর্ষবরণ প্রস্তুতির সূচনা লগ্নে মুড়ি, মুড়কি, বাতাসা বিতরণ ও ঢাকের তালে আনন্দ উদযাপন করবেন তারা। পরে রংতুলির আঁচড়ে ছবি এঁকে এবছরের কার্যক্রম শুরু করেন চিত্রশিল্পী ও ডক্টর আব্দুস সাত্তার ও চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম শেখ। এ সময় তারা বর্ষবরণ আয়োজনকে সকল ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির সর্বজনীন উৎসব আখ্যা দিয়ে সকলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। বলেন বাংলা নববর্ষ বাঙালির নিজস্ব পরিচয়, যা এদেশের ইতিহাস ও সম্প্রীতিকে বর্ণিল আয়োজনে জানান দেয়। বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড এত বিস্তৃত এবং এতই সমৃদ্ধ যে এইটা বলে শেষ করা যাবে না। তার মধ্যে পহেলা বৈশাখ একটা, এবারে আরও সুন্দরভাবে আমাদের এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা করা সম্ভব হবে সকলের সহযোগিতায়। তারই আজকের শুভ সূচনা হলো। আরও কিভাবে বর্ণাঢ্য করা যায়, জাঁকজমকপূর্ণ করা যায় সেরকম প্রচেষ্টা আমাদের চারুকলা অনুষদের শিক্ষক, অ্যালামনাই, শিল্পী, শিল্পপ্রেমী, সংস্কৃতিকর্মী, এমনকি আপনাদের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমরা সেই জিনিসটি করতে চাই। রংপুরে গঙ্গাচড়ায় 2টি গ্রামের 5 শতাধিক ঘরবাড়ির টিনের চালে বড় বড় ফুটো হয়ে বিবর্ণ। শুক্রবারে শিলাবৃষ্টিতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এসব মানুষ কাটাচ্ছেন নির্ঘুম রাত। সরকার বা বেসরকারি উদ্যোগে কেউই তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি এখনো।
দেখলেই মনে হবে যেন আকাশের সহস্র তারকা, কিন্তু এগুলো তারকা নয়। শিলাবৃষ্টিতে ঘরের ছাউনির টিনে সহস্র ছোট বড় ফুটোর বিবরণতা। এই অবস্থা গঙ্গাচড়ার কোলকুন্দ ইউনিয়নের বিনবিনিয়া এবং মটুকপুর গ্রামের। আবুলিয়া হাট সংলগ্ন জান্নাতীদের 5টি ঘরের সবকটি হয়ে গেছে ফুটো। খাটের ওপর পলিথিন দিয়ে কোনো মতে রাতে থাকার বন্দোবস্ত করার চেষ্টা তার। পাশের বাড়ির গৃহবধূ আফরোজার 2টি ঘরের টিন ফুটো হয়ে থাকার অনুপযোগী। আনিসুর রহমানের থাকার ঘরটির একটি টিনও বাকি নেই ফুটো হওয়ার। একই অবস্থা নজরুল ইসলামেরও। শিলাবৃষ্টির সময় কোনো মতো জীবন বাঁচালেও 3 দিন থেকে নির্ঘুম রাত কাটছে তাদের। অনেকেই টিনের চালের ওপরে দিয়েছেন পলিথিন। এখন আমাদের হলো ঘর ভাইয়া 5টা, তো এখানে আমরা যদি মনে করেন একটা ঘরে এরকম হয়েছে যে ভাবছি যে আরেকটা ঘরে যা স্থায়ী নেবো, কিন্তু বাকি যেগুলো ঘরে গেছি সবগুলো ঘরে সেম অবস্থা, মানে ঘুমানোর মতো বা দাঁড়ায় থাকার মতো একটু জায়গা নেই। ঘর দুয়ার ধরি আমরা কান্দি মরি, কারো আমার দেখা পাইনি। আর যে ঘরটা থাকবো তারও তো উপায় নেই। ছিদ্র এমন ভাবে হয়েছে যে কোথাও যে নুকুয়াবো, নুকের মতো কোনো স্থায়ী নেই। শুক্রবার রাতে বৃষ্টির সাথে শিল পড়েছে অন্তত আধা ঘন্টা ধরে, সাথে ঝড়ো হাওয়াও। ওই এলাকার আমিরুন্নিসার থাকার ঘরটিও উড়ে গেছে। মাহিদা খাতুন ঘরের টিন নষ্ট হওয়ায় গোয়াল ঘরে থাকছেন। একই অবস্থা ওই এলাকার অসংখ্য পরিবারের। রাতে থাকার জন্য এখন পলিথিনের ওপরই ভরসা। শিল হয়েছে, শিল হওয়ার পর শিলটা একটু কমার পর এমনভাবে বাতাস আসলো, ঘরটার মনে করেন যে টিন উঠে গেছে। 250 টাকার পলিথিন 300 টাকা দিয়ে কিনে আনি মার ঘরে একটু লাগাইলাম, তাও অর্ধেকটা লাগাইছি আর অর্ধেকটা পারিনি। ঘটনার 3 দিন পার হলেও ভুক্তভোগীদের খোঁজ নেয়নি কেউ। স্থানীয় মেম্বারের পা পড়েনি ওই এলাকায়। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অন্তত রাতে ঘুমানোর বন্দোবস্ত করার দাবি তাদের। এর স্যার কি মেম্বার চেয়ারম্যান তো দেখেও না, কেউ আসেও না। ওই অবস্থায় এখনো আছে মেম্বার চেয়ারম্যান, তো আমাদের কোনো তদন্ত করেও নেই, দেখেও নেই। ভাল ফুড়কি দি করি বাবা, নিজের দেহাটায় বাঁচপান না পাই আর টাকা পাইছে না হলে কি দি ভাল করি। স্থানীয় কিছু গণ্যমান্য মানুষ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ প্রশাসন ও এমপির কাছে পাঠিয়েছে। স্থানীয় মেম্বার ঘটনাস্থলে না গেলেও 350 পরিবার ক্ষতিগ্রস্ত বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবার। ঘরগুলো মেরামতে যদি কিছু টিন দিত তাহলে অন্তত এই লোকগুলো একটু স্বস্তিতে ঘুমাইতে পারতো। সবাই তো পিএর সাথে কথা হয়েছে, পিএর সাথে প্রতিনিধি পাঠাচ্ছ, আমি এলাকা ঘোরার পরে একটা মোটামুটি তালিকা পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে কিন্তু প্রায় 500-এরও অধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তথ্য আছে, যেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের সব ধরনের সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে কিন্তু অসম্ভব। তো আমরা যতটুকু পারি আমরা দেখবো। খাদ্য সহায়তা নয়, জরুরি ভিত্তিতে টিনের বন্দোবস্ত করা না হলে পরিবারগুলোর জীবন আরও অমানবিক হয়ে উঠবে বলে জানিয়েছেন এলাকাবাসী। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার বিমান থেকে ওই হামলা চালানো হয়। এর পাশাপাশি তেহরানের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে। তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটির আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসে। এদিকে ইরাকের ভিক্টোরি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রকেট হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে যায় একটি সামরিক বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। এবার সরাসরি ইরানের জ্বালানি সম্পদ দখলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেন, ইরানের খার্ক দ্বীপ দখলে নিতে পারে মার্কিন বাহিনী। দেশটির জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির ব্যাপারে প্রায় নিশ্চিত বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি, তেহরান এখন যুক্তরাষ্ট্রকে এমন অনেক কিছু দিতে রাজি হয়েছে যা অনেক আগেই দেওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে তাদের প্রায় 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা অপরিশোধিত তেলবাহী একটি রুশ ট্যাঙ্কারের। মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও কিউবায় তেল চালান নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকার পতন অনিবার্য। কিউবার জলসীমায় প্রবেশ করছে অপরিশোধিত তেলবাহী রুশ ট্যাঙ্কার। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিছুটা আশার আলো হাভানার জন্য। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রোববার কিউবার পূর্ব প্রান্তের কাছাকাছি অবস্থান করছিল রুশ পতাকাবাহী ট্যাঙ্কার আনাতোলি কোলতকিন। সোমবার মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা নৌযানটির। কিউবার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, তেল পৌঁছাক কিংবা না পৌঁছাক দেশটির সরকার পতন অনিবার্য। রাশিয়া কিংবা অন্য কোনো দেশ এখন কিউবায় তেল পাঠাতে চাইলে আমার কোনো সমস্যা নেই, এতে তেমন বড় কোনো প্রভাব পড়বে না। কিউবা এমনিতেই শেষ হয়ে গেছে, তাদের সরকার দুর্বল, নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, তাদের তেল পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কেন মার্কিন কোস্টগার্ড এই চালানকে অনুমোদন দিচ্ছে তা পরিষ্কার নয়। তবে জাহাজটিকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করলে রাশিয়ার সঙ্গে সমুদ্রে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ছিল। গেল কয়েক মাসে চরমে পৌঁছেছে কিউবার জ্বালানি সংকট। কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার পর গেল জানুয়ারিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, কিউবায় কোনো দেশ তেল পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ওয়াশিংটন। অন্যদিকে নিকোলাস মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলা থেকেও বন্ধ হয়েছে কিউবায় তেলের সরবরাহ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরান যুদ্ধ ঘিরে লাভের গুড় খেতে তৎপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের যুদ্ধ ফেলে মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঘুরছেন অস্ত্র বিক্রি করতে। দিনের পর দিন পশ্চিমাদের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দেওয়া জেলেনস্কি এবার নিজেদের তৈরি স্বল্প মূল্যের ড্রোন দিয়ে সহায়তার প্রস্তাব দিচ্ছেন আরবদের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা নিশ্চিত না হওয়ায় হতাশ আরবরাও আগ্রহী ওই সস্তা ড্রোন নিতে। এরই মধ্যে ইউক্রেনের সাথে প্রতিরক্ষা চুক্তিও হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যখন নাজেহাল দশায় মধ্যপ্রাচ্যের দেশগুলো, ঠিক তখন সহযোগিতার প্রস্তাব নিয়ে হাজির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান উত্তেজনার মাঝে নিজেদের তৈরি অস্ত্র বিক্রির আশায় তৎপর জেলেনস্কি। নিজ দেশে যুদ্ধ চললেও সেসব ফেলে এখন মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঘুরছেন স্বল্প মূল্যের ড্রোন ফেরি করতে। সস্তায় ড্রোন পাওয়ার প্রস্তাব লুফে নিচ্ছে একের পর এক আরব দেশ। এরই মধ্যে চুক্তি হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। ইউক্রেন সৌদি নতুন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগে একমত হয়েছে দুদেশ। সৌদি থেকে রাডার ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নেবে কিয়েভ। বিনিময়ে ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন নিরাপদ রাখবে সৌদি আকাশ। একইভাবে যুক্তরাষ্ট্রের দামি ইন্টারসেপ্টর বাদ দিয়ে সস্তা কিন্তু কার্যকর ইউক্রেনীয় ড্রোন কিনবে কাতার আমিরাত। এরই মধ্যে ইউক্রেন থেকে 201 জন অ্যান্টি ড্রোন বিশেষজ্ঞ গিয়েছে মধ্যপ্রাচ্যে, যারা মরুভূমির ধুলো, ঝড় এবং প্রতিকূল আবহাওয়ায় হামলা প্রতিহতের কৌশল শেখাবেন। এই ড্রোনগুলো ব্যবহার করে হাজার হাজার রাশিয়ান ড্রোন ভূপাতিতের রেকর্ড রয়েছে ইউক্রেনের, যা এবার প্রয়োগ করা হবে উপসাগরীয় এলাকায়। যদিও সমালোচকরা বলছেন, যেখানে রাশিয়ার হামলা সামলাতে এখনও হিমশিম দশা কিয়েভের, সেখানে এসব ড্রোন কতটা কার্যকর হবে মধ্যপ্রাচ্যে। একসময় অস্ত্রের জন্য পশ্চিমাদের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দেওয়া জেলেনস্কি এবার মধ্যপ্রাচ্য সংঘাতের সুযোগে কিছু অর্থ রোজগারের সুযোগ পেলেন। আরবদেরও এমন দুর্দশা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত সুরক্ষা না পেয়ে এখন ইউক্রেনের সস্তা ড্রোনেই ভরসা করছেন তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।